আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট করা। নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো দেখলেন যে প্রতিশ্রুতি মানেই ভাঁওতাবাজি, স্বয়ং মাননীয়াই বলেছেন। আবার তিনি বলেছেন যে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি সবকিছু করব, অর্থাৎ কত কিছুই না তিনি বলছেন যে এই করব সেই করব। আরে আপনি তো নিজেই বলেছেন যে প্রতিশ্রুতি মানেই ভাঁওতাবাজি। তো যাই হোক, আজকে দেখুন স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে। মাননীয়া তবু কিন্তু তাদেরকে ললিপপ খাওয়াচ্ছেন, বারবার তাদেরকে ভুল বোঝাচ্ছেন যে এখানে 3 এপ্রিল চাকরি চলে গেছে। আপনি কিন্তু প্রকাশ্য জনসভায় বলেছিলেন যে আমার জীবন দশায় আমি যতদিন বেঁচে আছি কারো চাকরি যেতে দেব না। মাননীয়া, তাদের চাকরি কিন্তু চলে গেছে, আপনি আটকাতে পারেননি, কারণ আপনি দুর্নীতি করেছেন। এই দুর্নীতির দায় তাদেরকে নিতে হচ্ছে। দুর্নীতি করেছেন আপনি, ফুর্তি করেছেন আপনি, আপনার মন্ত্রী পরিষদরা, আর সেই সাজা ভোগ করতে হচ্ছে 26,000 নিরীহ শিক্ষক অশিক্ষক কর্মচারীদের। তো এর মধ্যে কিছু ভেজাল রয়েছে, তো সেই ভেজালদেরকে যেহেতু সংখ্যাটা কেউ জানে না, ওই জন্যই আমি 26,000 ব্যাপারটা বললাম। তো দেখুন, আপনি কিন্তু বারবার বলেছেন আপনি 3 এপ্রিল চাকরি চলে যাওয়ার পর তাদেরকে প্রকাশ্য জনসভায় ডেকে তাদের কথা শুনেছেন। আপনি বলেছেন যে আমি ব্যাপারটা সবকিছু দেখছি, আপনারা স্কুলে ফিরে যান। তবু তারা আশ্বস্ত হতে পারছেন না। কেন কেন মধ্যশিক্ষা পর্ষদের যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে তাদেরকে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং বেতন পাচ্ছেন তারা, কিন্তু তারপরেও তারা কিন্তু আজকে বিকাশ ভবন ঘেরাও করেছে। বিকাশ ভবনের ঘটনাটা সাধারণত পশ্চিমবঙ্গে এর আগে কোনোদিন ঘটেনি, যেটা সত্যি কিন্তু লজ্জার ব্যাপার। তো দেখুন, আপনি কিন্তু বারবার আপনার কথার খেলাপ করছেন। এর আগে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, হয়তো তার শিক্ষা সম্বন্ধে জ্ঞান কতটুকু আছে আমার জানা নেই, যদি থাকে তো অবশ্যই তিনি কিন্তু বুঝতেন, মনে হয় তিনি একটা অশিক্ষিত প্রফেসর। তো দেখুন, এখানে তিনি কিন্তু বলেছেন যে আমাদের কাছে যোগ্য অযোগ্যের লিস্ট রয়েছে, আমরা সেটা পাবলিশ করব। অর্থাৎ এখানে আপনি বলছেন যে যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করব, কিছুদিন 10 দিন পরেই আপনার যখন ডেট পড়ে গেল 21 এপ্রিল, আপনি বলে দিলেন যে না, সুপ্রিম কোর্ট তো যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করতে বলেনি, তাহলে আমরা কেন লিস্ট পাবলিশ করব? তো দেখুন, এখানে বারবার কিন্তু আপনারা কথার খেলাপ করেছেন, আপনারা বারবার চাকরি প্রার্থীদের ললিপপ খাইয়েছেন। তো দেখুন, এখানে যে যোগ্য অযোগ্যের লিস্ট কিন্তু সুপ্রিম কোর্ট প্রথম থেকে আপনাদের কাছ থেকে চেয়েছিল, কিন্তু আপনারা অনেক দিন সময় পেয়েছেন, আপনারা কিন্তু যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করতে পারেননি। অর্থাৎ আপনারা কতটাই দুর্নীতি করেছেন সুপ্রিম কোর্ট কিন্তু পুরোপুরি বুঝে গেছে। আপনারা বারবার বলেছেন যে এই চাকরি যাওয়ার পেছনে বিজেপি সিপিএম এর ইন্ধন জুগিয়েছে। আরে আপনি যদি সঠিকভাবে চাকরি দিতে পারতেন, তাহলে বিজেপি সিপিএম এর কি অকাত আছে যে চাকরিটা নিতে পারবে? অবশ্যই না। কিন্তু আজকে দেখুন, আপনি আবার বলছেন যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু বিজ্ঞপ্তির তোড়জোড় করেছে, সেখানেই কিন্তু যোগ্য শিক্ষকদের আপত্তি, তারা পরীক্ষা দিতে নারাজ, তারা আবার যোগ্যতার প্রমাণ দিতে নারাজ। কেন? স্বভাবতই সেই জিনিসটা, কারণ আজ দীর্ঘদিন তাদের পড়াশোনার বাইরে, কারণ চাকরির আগে পড়াশোনা আর চাকরির পরে পড়াশোনা দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। আপনি হয়তো আরো ভালো করে বুঝবেন ব্যাপারটা, কারণ একটা প্রফেশনাল ক্যারিয়ারে এসে যে আগের মতো করে স্টাডি করা, একটা টাইম ফ্যাক্টর তার মধ্যে রয়েছে। স্কুল ডিসেম্বর মাস পর্যন্ত তাদেরকে স্কুলে যেতে হবে, তারপরে অর্থাৎ 1 জানুয়ারি 2026 সাল থেকে তাদের চাকরি থাকবে কিনা তারাই নিশ্চিত নয়। তাহলে 2026 সালের পর থেকে তাদের ভবিষ্যৎ কি হবে? আজকে এত কষ্ট করে তারা এই চাকরি অর্জন করেছে, তাহলে 2026 সালের পর তাদের ভবিষ্যৎ কি হবে? কারণ দেখুন, এখানে সুপ্রিম কোর্টের রায় মানে আইন, এটা সবাই জানে। সুপ্রিম কোর্টের রায়ে যদি মাইনিউট কোনো ফল্ট থাকে তাহলে সেটা পরিবর্তন হতে পারে, বা টেকনিক্যাল এরর যদি থাকে তাহলে তার পরিবর্তন হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে খুব কম সংখ্যক জাজমেন্টের পরিবর্তন হয়েছে। সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতির পাহাড়, আমার মনে হয় না সেই জাজমেন্টের পরিবর্তন হবে। তো দেখুন, এখানে
সেই শিক্ষক মহাশয়রা কিন্তু আশ্বস্ত নন, তারা কিন্তু আবার বিকাশ ভবন ঘেরাও করেছে এবং তারা দীর্ঘদিন ধরে আজকে ধর্নায় পড়ে আছে। তো মাস্টার মশাইদের বলছি, আপনাদের আন্দোলনটা সেই দিনই করা উচিত ছিল যখন কলকাতা হাইকোর্টের রায়ে আপনাদের চাকরিটা চলে গিয়েছে, তখন কিন্তু আপনারা শোনেননি। যেভাবে আজকে 32,000 প্যানেল, অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রেও একই দশা, প্রাইমারিতেও এই মুভমেন্ট একটা দরকার, নতুবা আগামী দিনে মানে হচ্ছে তাদেরকেও এই ধরনের সমস্যার সম্মুখীন মানে হচ্ছে হতে হবে, এইরকম আশা করা যাচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু আপনি উত্তরবঙ্গ সফরে আবার পাল্টি মেরে দিলেন। দেখুন, উত্তরবঙ্গ সফরে মাননীয় মুখ্যমন্ত্রী 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীদের কি বলেছেন। কি নিরীহ মুখ, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তো তিনি আজকে কি বলেছেন দেখুন। আজ উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রওনা হওয়ার আগে সাংবাদিকদের সামনে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে মন্তব্য করেন তিনি জানান যে আদালতের নির্দেশ সকলকেই মানতে হবে। আরো তিনি বলেন যে সুপ্রিম কোর্টের রাজ্যের তরফে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে, সেখানে ফলাফল যা হবে তা কিন্তু মেনে নিতে হবে। আন্দোলনরত শিক্ষকদের জানিয়েছেন হিংসা করে বা সরকারি সম্পত্তি ভাঙচুর করে কোনো লাভ হবে না। তো দেখুন, এখানে আপনি বলেছেন যে আদালতের রায় কিন্তু মেনে নিতে হবে, এই কথাটাতেই আমার আপত্তি। আদালতের রায় যখন মেনে নেওয়ার গল্পটা আসছে, তখন আপনি কলকাতা হাইকোর্টের রায়টা কেন মেনে নেননি? সেদিন যদি আপনি মেনে নিয়ে যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করতে হতো, তাহলে আজকে বাংলার বুকে এ ধরনের একটা চরম লজ্জা, যেখানে আপনার কুশপুতল দাহ করছে শ্মশানে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে একেবারে গঙ্গা নদীর তীরে। সত্যি এটা কিন্তু চরম লজ্জার ব্যাপার। তো সেই দিন যদি আপনি কথাটা শুনতেন, সেই দিন যদি আপনি আদালতের মানে যে রায়টা মেনে নিতেন কলকাতা হাইকোর্টের রায়ে, তাহলে আজকে কিন্তু বাংলায় এই দশা হতো না। আর আরেকটা কথা বলি যে ডিএ আন্দোলনে সরকারি কর্মচারীরা জয় হয়েছে, কলকাতা হাইকোর্টে জয় হয়েছে, সুপ্রিম কোর্টে জয়লাভ করেছে। তো সেই ক্ষেত্রেও আপনার আদালতের রায়টা আপনাকে মানতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি আদালতের রায়টা মানেন, তাহলে কর্মচারীদের ডিএও কিন্তু আপনাকে দিতে হবে। তো আদালতের রায় আজকে আপনি গল্প বলছেন যে আজকে আদালতের রায় মানতে হবে, কেন আপনি আগে করেননি? আগে করলে আজকে বাংলার বুকে এই রকম একটা চরম দুর্দশা হতো না। কারণ একটা কথাই আছে না, যে উপর দিকে থুথু ফেললে নিজের গায়েই পড়ে। আজকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একই অবস্থা। তো যাই হোক, আগামী দিনে মাস্টার মশাইদের বলবো, যারা আছেন আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্যেই বলছি যে আন্দোলন করে পশ্চিমবঙ্গে কিচ্ছু হবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে নেই। আপনারা পড়াশোনাটা শুরু করে দিন, কারণ আপনাদেরকে পরীক্ষাটা দিতেই হবে। তো আজ থেকেই আপনারা শুরু করে দিন পড়াশোনা, নতুবা আগামী দিনে অর্থাৎ 2026 সালে কে কি হবে কেউ জানে না। তো যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।